ছাদ বাগান হয়ে উঠতে পারে একটি আনন্দের স্থান। আমরা যদি ছাদে ফুল ফল ফসল করি তাহলে যেমন আমাদের বাগানটা মনের খোরাক এবং পরিবারের খোরাক যোগাবে, তেমনি কিন্তু অক্সিজেনের সাপ্লাই দিবে। আমি জাহানারা লাইজু, ছাদ কিষানে, আমার ছাদ বাগান আপনাদের আমন্ত্রণ রইল। আজকে আমি আমার টমেটো চাষ নিয়ে কথা বলবো। দেখেন ছোট ছোট চারাগুলো আমি তুলে নিয়ে ভালোভাবে পানিতে ধুয়ে নিয়েছি এবং ফাঙ্গিসাইড দিয়েও ধুয়ে নিয়েছি। এই চারাগুলো আমি সেপ্টেম্বর মাসে বীজ রোপণ করেছিলাম। সেই বীজ 1 মাস পরে আমি এগুলো মাটিতে ছাদে রোপণ করে দিচ্ছি। এগুলোতে আমি রোপণ করে দেওয়ার পরে একটু ফাঙ্গিসাইড কিন্তু আমি গাছে দিয়ে দিচ্ছি, যেন শিকড়ে যে ব্যথা ট্যাথা পেয়েছে, আঘাত পেয়েছে, সেগুলো যেন তাড়াতাড়ি রিকভার করে যায় এবং কোনো রকমের ভাইরাস বা কোনো রকমের সমস্যা যেন শিকড়গুলোতে এবং গাছে না হয়। সেজন্য চারা রোপণ করার পরপরই কিন্তু ছত্রাকনাশক দিয়ে দিতে হবে। দেখুন আমার গাছের বড়ই কিন্তু চলে এসেছে এবং ওরাও ধীরে ধীরে বড় হচ্ছে। এখন এই শীতের সময় বাসায় ফেরার কাজ করার সাথে সাথে কিন্তু আমরা কিন্তু কিছু ফসলও তুলে নিতে পারি যদি আমরা সমন্বিত একটা কৃষি করি। সমন্বিত কৃষির মাধ্যমে আমরা ফুল ফল ফসল সব কিছুই কিন্তু সব সময় পেতে পারি। এভাবেই কিন্তু আমরা আমাদের মনের খোরাক, পরিবারের খোরাক একটি সমন্বিত কৃষির মাধ্যমে, যেটা আমরা আমাদের ছাদ বাগানে অনায়াসে করতে পারি। এবং ঢাকা শহরের মতো জায়গাতে অবশ্যই একটা ছাদ বাগান থাকা সবারই জরুরি। আসুন দেখে নিই এখন এখানে কি আছে। এখানে কিন্তু আমি মাটি রেডি করছি। এই জায়গাটাতে যেহেতু একটু ছায়া থাকে, সেজন্য আমি এখানে কচু চাষ করার সিদ্ধান্ত নিয়েছি। দেখুন তো গাছে কি পানি দিচ্ছি। এটা কিন্তু মাছ ধোয়া পানি। মাছ ধোয়া পানি কিন্তু গাছের জন্য খুবই দরকার। দেখেন পাকা পেঁপেও কিন্তু পেয়ে গেলাম ছাদ বাগান থেকে। এইভাবে আমরা যদি পরিকল্পনা করে একটা বাগান করি তাহলে কিন্তু প্রতিদিনই কিছু না কিছু কাজ করার সাথে সাথে কিছু না কিছু ফসল কিন্তু আমরা সংগ্রহ করতে পারি। আসুন এখানে আরও কিছু গাছ রোপণ করেছি, সেগুলোতেও কিন্তু ফাঙ্গিসাইড দিতে হবে। আমি আমার শীতের টমেটোর নানা ধরনের চেরি টমেটোর গাছ রোপণ করেছি, কিছু বড় টমেটোর চারাও কিনে নিয়ে এসেছি, সেগুলো রোপণ করেছি। এই যে ছোট ছোট চারাগুলো রোপণ করার পরপরই কিন্তু আমি ফাঙ্গিসাইড দিয়ে মাটিটা গাছগুলোকে ভিজিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুবই জরুরি। আর গাছের এই টমেটো দেখেন, এখানে আমার আখ গাছ ছিল, সে আখ গাছগুলো এখান থেকে তুলে ফেলে এখানে কিন্তু আমি এখন এই শীতে টমেটো চাষ করব। টমেটো চাষ করার এখন ফাঙ্গিসাইড দেওয়ার পর আমি পানিটা দিয়ে দিব। এই যে চারাগুলো রোপণ করেছি এটাতে কিন্তু প্রতিদিন খুব ভিজিয়ে পানি দেওয়া যাবে না। আমি এখনই অনেক বেশি করে পানি দিয়ে দিব। তারপর দিন যদি এটা মাটিটা শুকিয়ে না যায় তাহলে কিন্তু আমি পানি দেব না। পানিটা তখনই দেব যখন দেখব যে মাটিটা শুকিয়ে গেছে। খুব বেশি পানি দিলে এই ছোট ছোট চারাগুলো কিন্তু পচে মরে যেতে পারে। মাশাআল্লাহ দেখুন গাছগুলো কিন্তু খুব সুন্দর বড় হয়ে গেছে। এখন কি কাজ? এখন কাজ হচ্ছে এই পাতাগুলো এখান থেকে বড় পাতা, নিচের পাতাগুলো ছিঁড়ে দেওয়া। এটা কিন্তু একটা বোম্বে মরিচের গাছ, টমেটো গাছের সাথে রোপণ করেছিলাম এবং এই বোম্বে মরিচের পাতা ছিঁড়ে ফেললাম এবং টমেটোর পাতাও কিন্তু ছিঁড়ে ফেলতে হবে। টমেটোর নিচের পাতাগুলো ছিঁড়ে দিলে গাছটা উপরের দিকে লম্বালম্বিভাবে বেড়ে উঠবে এবং গাছের বৃদ্ধিতে, উপরের দিকে বৃদ্ধিতে খুব সুন্দর করে ডালপালা ব্রাঞ্চ বেরোবে। নিচের দিকে আমরা কোনো ব্রাঞ্চ নিব না, কোনো ডাল শাখা নিব না, কারণ ওগুলো হয় সাকার প্লান্ট। সাকার প্লান্ট আমরা কিন্তু রাখবো না গাছের। এই পাতাগুলো ছিঁড়ে ফেলে দিলাম। সাকার প্লান্ট এখনো খুব একটা বড় হয়নি, আমি একটু বড় করব, কারণ সাকার প্লান্ট থেকে আমি আবার নতুন চারা করব। যেহেতু এবার আমার টমেটোর চারা খুব কম হয়েছে, তাই সাকার প্লান্টগুলো আমি ফেলে দিব না। ওগুলো আর একটু বড় করে 5 ইঞ্চি মতো বড় করলে, 4-5 ইঞ্চি মতো বড় করে আমি যদি আবার মাটিতে রোপণ করে দিই অথবা যদি পানির গ্লাসও রেখে দিই তাহলে কিন্তু শিকড় ছাড়বে, সেখান থেকে আবার নতুন একটা মাদার প্লান্ট তৈরি হয়ে যাবে এবং অল্প সময় সেখানে কিন্তু ফুলও চলে আসবে। দেখতে পাচ্ছেন আমার গাছে কিন্তু ফুল চলে আসছে। এখন এই সময় গাছে যেন খাবার দরকার পড়ে, এই সময় খাবারগুলো পটাশিয়াম জাতীয় খাবার খুব বেশি দরকার। তো আমরা পটাশিয়াম খাবারটা আমরা কোথায় পাবো? অর্গানিকভাবে আমরা কিন্তু ছাইতে পাই। ছাইতে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ছত্রাকনাশক হিসাবেও কিন্তু, পোকামাকড় কীটনাশক হিসাবেও কিন্তু ছাইটা খুব ভালো কাজ করে। আর কলার খোসা ভিজানো পানি,
সেটা কিন্তু খুবই দরকার। এই সময়টা যখন ফুল চলে আসে গাছে তখন কিন্তু কলার খোসা ছাই খুবই দরকার, ডিমের খোসা সহ। কলার খোসাতে আছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, তারপর হচ্ছে ক্যালসিয়াম, তারপর এই ফসফরাস, এই ধরনের খাবারগুলো কিন্তু কলার খোসাতে আমরা পেতে পারি। আর ছাইতে তো আছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, এবং কীটনাশক হিসেবে আমরা ছাই ব্যবহার করি। এই পাতাগুলোতে পাতা কুঁকড়ানোর যে রোগটা হয় সেটা কিন্তু একটা পোকার মাধ্যমে এই ভাইরাসটা ছড়ায়। আমরা যদি ছাই ছিটিয়ে দিই তাহলে কিন্তু সেই পোকা এসে এই পাতাগুলোতে বসবে না। এবং এই ছাইটা আমরা 3-4 দিনের পরে কিন্তু আবার পানি দিয়ে ধুয়ে দিব, যেন গাছের পাতা সূর্যের রশ্মি থেকে যে খাবারটা গ্রহণ করে সেটা যেন বাধাগ্রস্ত না হয়। পাতা কিন্তু সরাসরি সূর্য থেকে খাবার গ্রহণ করে। তো ছাইটা যদি বেশি থাকে তাহলে কিন্তু খাবার গ্রহণে বাধাগ্রস্ত হতে পারে। তো আমরা ছাইটা দিব শুধু পোকামাকড় তাড়ানোর জন্য। 3-4 দিন পরই সেটা আবার পানি দিয়ে ধুয়ে আবার গাছটাকে সুস্থ সবল করে দেব, যেন তার খাবারে বাধাগ্রস্ত না হয়। দেখুন আমার করলা গাছেও কিন্তু করলা চলে আসছে। এভাবে সমন্বিত কৃষিটা যদি আপনি সবাই মিলে প্ল্যান করি তাহলে কিন্তু সারা বছরই সবসময় কিছু না কিছু ফসল আপনি আপনার ছাদ বাগান থেকে পেতে পারেন। এই যে দেখেন এখানেও কিন্তু ছাই ছিটানো আছে, এবং এই ছাইটা আমি বাজার থেকে কেনা ছাই দিচ্ছি না। এই ছাইটা কিন্তু আমারই ছাদ বাগানের যে গাছের প্রুনিং করি, সেই কাটিং করি, তার যে ডালপালাগুলো থাকে সেগুলো পুড়িয়ে কিন্তু আমি ছাইগুলো পেয়েছি। যেমন আমার যে ছাদে একটা চুলো আছে, সেই চুলাতে কিন্তু আমি এই আম গাছের ডাল, পেয়ারা গাছের ডাল, বড় বড় ডালগুলো যে কাটিং করি সেগুলো কিন্তু পুড়িয়ে ছাইটা পাই। এটা কিন্তু খুব ভালো একটা ছাই, এখানে খুব ভালো মানের পটাশিয়াম, ম্যাগনেসিয়াম থাকবে। এই যে দেখতে পাচ্ছেন এগুলোতে ছাইগুলোতে ছাই এই টমেটো গাছে দিয়েছি। টমেটো গাছ ব্লাড মিলও খুব পছন্দ করে। আপনার মাছ ধোয়া পানিটাও কিন্তু টমেটো গাছে মাটিতে দিতে পারেন। আর একটা সাবধানতা অবলম্বন করতে হবে, পানি দেওয়ার সময় কখনো গাছ ভিজিয়ে দেওয়া যাবে না, তাহলে এক গাছের থেকে রোগ জীবাণু কিন্তু অন্য গাছে খুব দ্রুত ছড়িয়ে পড়ে। আমরা সবসময় খেয়াল করব যেন পানি দেওয়ার সময় গাছের গোড়ার দিক থেকে আমরা পানিটা দিই। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কোত্থেকে ছাইটা নিলাম। আমার ছাদ বাগানের যে চুলাটা আছে, ছাদ বাগানের ডালপালা পুড়িয়ে যে ছাই পাই সেটাই কিন্তু আমি সংগ্রহ করে নিলাম এবং গাছে এভাবে ছিটিয়ে দিচ্ছি। আপনারাও কিন্তু ঠিক এইভাবেই গাছে ছাইটা দিতে পারেন। এখানে গাছ খাবারও পাবে এবং কীটনাশকেরও কাজ করবে। তো ছাইটা কিন্তু খুবই জরুরি গাছের এই সময়টাতে। ছাই ছিটিয়ে দেওয়ার পরে আবার 3-4 দিন পরে আমরা সেটা পানি দিয়ে ধুয়ে দেব। এই সময় রাসায়নিক সার যদি আপনারা ব্যবহার করেন তাহলে পটাশ যে সারটা আছে, লাল সার, সেটা দিতে হবে। তারপর হচ্ছে অ্যাপসম সল্ট দিতে হবে। ম্যাগনেসিয়াম কিন্তু ছাইতেও থাকে, অ্যাপসম সল্টের কাজটা কিন্তু ছাই থেকেও আমরা পেয়ে থাকি। তো যারা রাসায়নিক সার ইউজ করবেন তারা পটাশ সার, অ্যাপসম সল্ট, তারপর বোরন, এগুলো অবশ্যই ব্যবহার করবেন। তাহলে ফুল যে আসবে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং ফুলগুলো ঝরে পড়বে না। আমি যেহেতু রাসায়নিক সার এবং জৈব সার দুটি ব্যবহার করি, তাই আমি হিসেব করি অল্প পরিমাণে রাসায়নিক সার দিই এবং বেশি পরিমাণে জৈব সার দিই। দেখেন আমি এখনও কিন্তু মাটি শুকাচ্ছি। আমার যখন যে বস্তাটা খালি হয় গাছ তুলে ফেলার পরেই কিন্তু সেই মাটিটা আমি শুকিয়ে নিই। এটা আমার সারা বছরই চলে। এবং এই সময় আমার এই মাটিতেই কিন্তু প্রচুর পরিমাণে ছাই, কলার খোসা, ডিমের খোসা এবং অন্যান্য সমস্ত উপাদান, খাদ্য উপাদান আমি মাটিতে মিশিয়ে ফেলি এবং বস্তা ভরে রেখে দিই। যখন আবার যে গাছটা রোপণ করব যেন খুব সহজেই আমার মানে একটা পরিপূর্ণ আদর্শ মাটি যেন আমি পেয়ে যাই খুব সহজেই গাছ রোপণ করার জন্য। যে কোনো গাছ আমি সেই সময় এই মাটি দিয়ে রোপণ করতে পারি। সেটা ফুলের গাছ হতে পারে, ফলের গাছ হতে পারে, সবজির গাছও হতে পারে। এইভাবে আপনারাও কিন্তু মাটিটা সবসময় তৈরি করে নেবেন। ছাই দেওয়ার পরে আমার এখন যে কাজটা হবে সেটা কিন্তু গাছকে বেঁধে দেওয়ার কাজ। মাচা তৈরি করতে হবে সুন্দরভাবে, যেহেতু এই টমেটো গাছগুলো বেশ লম্বা হয়, তাও এগুলো যদি আমরা একটুখানি মাচা করে বেঁধে দিয়ে বড় উপরের দিকে নিয়ে যাই তাহলে কিন্তু গাছগুলো বেশি ফলন দেয়। বন্ধুরা অবশ্যই খেয়াল রাখবেন, নিচের দিকের পাতা ছাঁটাই করতে হবে,
এবং যেন আলোর ভালোভাবে মাটিতে সূর্যের আলোটা সেখানে পৌঁছায়। উপরের দিকে অনেক বেশি ব্রাঞ্চ বের হয় এবং অনেক বেশি ফুল আসে। অনেক বেশি ফুল আসলে কিন্তু সেখানে অনেক বেশি ফলনও হবে। দেখেন আমি এখানে কিন্তু বেঁধে দেওয়ার কাজ শুরু করে দিয়েছি। এখানে এই যে টমেটো গাছগুলো বেঁধে দিয়েছি, নিচের দিক থেকে পাতাগুলো কেটে দিয়েছি। এখানে করলা গাছটা বেঁধে দিয়েছি, এরও কিন্তু নিচের দিকে পাতা ছাঁটাই করে দিয়েছি। একই নিয়মে করলা গাছেরও কাটিং প্রুনিং করতে হয়। সাকার প্লান্ট যেন না বের হয় সে নিচের দিক থেকে গোড়ার দিক থেকে সেগুলো কেটে দিতে হয়। আমি এই টমেটোর এই সাকার প্লান্টগুলো কিভাবে আবার নতুন করে চারা করব সেই নিয়ে অবশ্যই আরেকটা নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব, যেন আপনারাও সাকার থেকে খুব সুন্দর একটা মাদার প্লান্ট তৈরি করে নিতে পারেন। বীজ থেকে যে চারা করি তাতে ফুল আসতে কিন্তু অনেকটা সময় লাগে, কিন্তু আমরা সাকার থেকে যে চারাটা করব তাতে কিন্তু খুব তাড়াতাড়ি ফুল চলে আসে। বীজের চারা গাছে ফুল আসতে প্রায় 3 মাস সময় লেগে যায়, কিন্তু সাকার প্লান্ট 15 দিন থেকে 20 দিনের মধ্যেই সে ফুল দিয়ে ফল চলে আসে সেই গাছে। একদম মাদার প্লান্টের যে ক্যারেক্টার থাকে সেই সাকার প্লান্ট থেকে যে চারাটা হয় তাই সেই একই সেম ক্যারেক্টার থাকে। তো ওই জন্য সাকার প্লান্ট থেকেও আপনারা খুব সহজে নতুন চারা করে যদি রোপণ করে দেন তাহলে আপনার টমেটো আপনি প্রচুর পরিমাণে পেতে পারেন আপনার এক সিজনই ছাদ বাগান থেকে। তো আসুন বন্ধুরা, এভাবেই আমরা আসলে ছাদ বাগান করি সবাই মিলে এবং নিত্য নতুন ফসলের আনন্দ আমরা সবাই উপভোগ করি। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি টিপে দিবেন যেন নতুন ভিডিও পাওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।